আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। বিশ্বকে আরও অস্থিতিশীল করে তুলছে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী কূটনীতি। ইরানে জুনের চেয়েও ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আরও থাকছে গাজার শাসনভার হস্তান্তরে প্রস্তুত হামাস, আছে শর্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ করেনি ইরান, আব্বাস আরাগচি। সর্বশেষ থাকছে মিনিয়াপোলিস ছাড়ছেন ট্রাম্পের অভিবাসন অভিযানের কেন্দ্রবিন্দুতে থাকা কর্মকর্তা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিশ্বকে আরও অস্থিতিশীল করে তুলছে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী কূটনীতি। আমেরিকাকে আবার মহানকরণের মূলে থাকায় আমেরিকা প্রথম নীতি বিশ্বব্যাপী সম্পদ লুণ্ঠন এবং শাসন ব্যবস্থাকে ত্বরান্বিত করছে। যুক্তরাষ্ট্র একতরফাবাদকে আধিপত্যবাদী কূটনীতিতে পরিণত করেছে, যা ব্যাপক আন্তর্জাতিক উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী নেটিজেনদের ওপর সিজিটিএনের জরিপে দেখা গেছে যে ৯০.৭% উত্তরদাতা যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী কূটনীতির নিন্দা করেছেন এবং সমালোচনা করেছেন যে একদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নেতৃত্ব চায়, অন্যদিকে বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়, যা একটি আধিপত্যবাদী মানসিকতা প্রকাশ করেছে। সমালোচনা এবং প্রতিবাদের মধ্যে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ৫৭.৮% উত্তরদাতা মনে করেন যে এই পদক্ষেপ জনস্বাস্থ্য এবং জলবায়ু শাসন ব্যবস্থা সহ নানা বিশ্বব্যাপী বিষয়ে নেতিবাচক প্রভাব ফেলবে। $২৭ কোটি বকেয়া থাকার কারণে এমনিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থান নড়বড়ে ছিল। ৮১.৯% উত্তরদাতারা যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্রকে তার বকেয়া পরিশোধ করার আহ্বান জানিয়েছেন। নতুন বছর থেকে যুক্তরাষ্ট্র জলবায়ু শাসন, জনস্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, শরণার্থী এবং টেকসই উন্নয়ন সহ বিস্তৃত বৈশ্বিক শাসন ক্ষেত্রগুলো সহ অনেক আন্তর্জাতিক চুক্তি থেকে সরে এসেছে। জরিপে ৮৩.৪% উত্তরদাতা বিশ্বব্যাপী শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয় মনোভাবের সমালোচনা করেছেন, এটিকে দায়িত্বজ্ঞানহীন প্রধান শক্তি হিসাবে নিন্দা করেছেন। ৮৫.৩% মনে করেন আমেরিকা ফার্স্ট নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় ভাবমূর্তি এবং আন্তর্জাতিক সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই জরিপটি সিজিটিএনের ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি এবং রাশিয়ান প্ল্যাটফর্মে প্রকাশিত হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ৭৩৭৯ জন নেটিজেন জরিপে অংশগ্রহণ এবং তাদের মতামত প্রকাশ করেন। ইরানে জুনের চেয়েও ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার চেয়েও বড় নৌবহর ইরানের পাশে সাজিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ২৮ জানুয়ারি সুসজ্জিত আরেকটি নৌবহর সেখানে পাঠিয়েছেন। এর মাঝেই মধ্যপ্রাচ্যের দেশটির প্রতি কড়া হুঁশিয়ারি ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তি করো, নয়তো ভয়াবহ কিছু ঘটবে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে কোনো চুক্তিতে না আসে, তাহলে জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার নির্দেশ যিনি দিয়েছিলেন তার চেয়েও অনেক ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, একটি বিশাল আর্মাডা ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এটি দ্রুত এগোচ্ছে, প্রবল শক্তি, উদ্দীপনা এবং উদ্দেশ্য নিয়ে। ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও বড় এই নৌবহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী রানতরী আব্রাহাম লিঙ্কন। ভেনেজুয়েলার মতোই এটি প্রয়োজনে দ্রুত সহিংসতার সঙ্গে নিজের মিশন সম্পন্ন করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। ট্রাম্প চান ইরান অতি সত্বর আলোচনার টেবিলে আসুক এবং একটি সাম্যতার চুক্তি করুক। মার্কিন প্রেসিডেন্টের মতে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বিষয়টি সত্যি অত্যন্ত জরুরি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আগেও ইরানকে বলেছিলাম চুক্তি করো, তারা করেনি। আর তখনই হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার, যার মাধ্যমে ইরানে ব্যাপক ধ্বংস হয়। পরবর্তী হামলা হবে তার চেয়েও অনেক ভয়াবহ। এমন কিছু আবার ঘটতে দিও না। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সিবিএস নিউজকে একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে। এই অঞ্চলের মধ্যে মধ্যপ্রাচ্য এবং ইরানের আশপাশের জলসীমা অন্তর্ভুক্ত। তবে এটি এখনও তাদের নির্ধারিত চূড়ান্ত মোতায়েন স্থলে পৌঁছেছে কিনা তা নিশ্চিত নয়। গাজার শাসনভার হস্তান্তরে প্রস্তুত হামাস,
আছে শর্ত। গাজা উপত্যকার শাসনভার একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শর্ত হচ্ছে কয়েকদিনের মধ্যেই রাফা সীমান্ত পুরোপুরি খুলে দিতে হবে। বুধবার 28 জানুয়ারি ফরাসি বার্তা সংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, শাসনভার হস্তান্তরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র শেষ এবং পুরো গাজা জুড়ে সব খাতের দায়িত্ব টেকনোক্র্যাটিক কমিটির হাতে তুলে দিতে প্রয়োজনীয় কমিটিগুলো প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 15 সদস্যের ন্যাশনাল কমিটি ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা NCAG গঠন করা হয়। এই কমিটিতে রয়েছেন ফিলিস্তিনি টেকনোক্র্যাটরা, যাদের দায়িত্ব হবে যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন প্রশাসন পরিচালনা করা। কমিটিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অফ পিসের তত্ত্বাবধানে কাজ করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাতের নেতৃত্বে গঠিত NCAG রাফা সীমান্ত খুলে দেওয়ার পর গাজায় প্রবেশ করবে বলে জানা গেছে। হামাসের মুখপাত্র কাসেম বলেন, রাফা সীমান্ত অবশ্যই উভয় দিক থেকে খুলতে হবে। গাজায় প্রবেশ ও প্রস্থানে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ইসরায়েলি বাধা দেওয়া যাবে না। রাফা হল গাজার একমাত্র সীমান্ত পথ যেখান দিয়ে ইসরায়েল ছাড়াই গাজার মানুষ বের হতে পারে। এটি মানুষ ও পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। 2024 সালের মে মাসে ইসরায়েলি বাহিনী সীমান্তটির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে এটি বন্ধ রয়েছে। 2025 সালের শুরুতে সীমিতভাবে খোলা হলেও তা স্থায়ীভাবে কিছুদিন পরই বন্ধ করে দখলদার ইসরায়েল। NCAG প্রধান আলী শাদ গত সপ্তাহে ঘোষণা দেন, আগামী সপ্তাহেই রাফা সীমান্ত উভয় দিক থেকে খুলে দেওয়া হবে। হামাস এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেও সতর্ক করে জানিয়েছে, সীমান্ত ব্যবস্থাপনা যেন চুক্তি অনুযায়ী হয়, ইসরায়েলের শর্ত অনুযায়ী নয়। হামাস দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সব শর্ত তারা পূরণ করেছে। দ্বিতীয় ধাপেও অগ্রসর হতে প্রস্তুত। তবে পরবর্তী ধাপের গুরুত্বপূর্ণ বিষয় হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে এখনও কোনো সুস্পষ্ট সময়সূচি বা কৌশল ঘোষণা করা হয়নি। হামাস দীর্ঘদিন ধরে নিরস্ত্রীকরণকে রেড লাইন বলে আসলেও তারা ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে একটি ফিলিস্তিনি প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তরের বিষয়ে আলোচনা হতে পারে। তবে এর মাঝেই হামাসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেছেন, কাতার, তুরস্ক তথা বিদেশি সেনা তারা গাজায় চায় না। নেতানিয়াহু দাবি করছেন, জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত পুরোটা তাদের এলাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ করেনি ইরান, আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাম্প্রতিক সময়ে কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য ইরান কোনো অনুরোধে জানায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও বার্তা সংস্থা রয়টার্স বুধবার এ তথ্য জানিয়েছে। আজ বুধবার 28 জানুয়ারি রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া বক্তব্যে আরাগচি বলেন, সাম্প্রতিক দিনে উইটকফ ও আমার মধ্যে কোনো যোগাযোগ হয়নি এবং আমরা আলোচনার জন্য কোনো আবেদন করিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হুমকি এবং অতিরিক্ত দাবি বজায় রাখলে কোনো আলোচনা সফল হতে পারে না। আরাগচির ভাষ্য অনুযায়ী সরাসরি যোগাযোগ না থাকলেও কয়েকটি দেশ মধ্যস্থতাকারীর মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আরেকটি নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক পথ বেছে নেবে। তবে সাম্প্রতিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে। ইরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে সেটাকে পূর্ণ মাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। তেহরানের অভিযোগ, দেশটির ভেতরে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রই উত্তেজনা বাড়িয়ে তুলছে, যা আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আবারও বলেন, হুমকির মুখে কোনো আলোচনা সফল হতে পারে না। তিনি সমতার ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর মধ্যেও সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগ রয়েছে এবং যে কোনো সামরিক পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করেছে, তবুও উত্তেজনা কমাতে কিছু মধ্যস্থতাকারী ও আঞ্চলিক অংশীদারের মাধ্যমে নীরব আলোচনা চালু রয়েছে বলে জানা গেছে।